आज ऑनलाइन क्लासे एबीटीए टेस्ट पेपारेर एसे किউর प्रश्न एवं उत्तर निয়ে आलोचना करा হবে। प्रथमे आलोचना হবে 207 নম্বর পৃষ্ঠা। 207 নম্বর পৃষ্ঠার এসে কিউ নিয়ে আলোচনা হবে। নাও বলো 207 নম্বর পৃষ্ঠার এসে কিউর প্রথম প্রশ্নটা কি আছে? পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল কি দেখা গেল? পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। আমি কিন্তু প্রশ্নটা আরেকবার রিপিট করব, তারপরেই উত্তরটা দেবে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, বলো পুলিশ স্টেশনে প্রবেশ করে কি দেখা গেল? স্নেহা। পুলিশ স্টেশনে প্রবেশ করার পর দেখা গেল যে জন ছয়েক বাঙালি বসে রয়েছে। জন ছয়েক বাঙালি মোট ঘাট নিয়ে বসে রয়েছে। মোট ঘাট নিয়ে সঙ্গে কিছু জিনিসপত্র ছিল, তো সেগুলোকে মোট ঘাট বলা হয়েছে। মোট ঘাট নিয়ে বসেছিল জন ছয়েক বাঙালি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন। আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? স্নেহা বাদ দিয়ে বলবে, নতুন কেউ বলবে। হরিদা আক্ষেপ করেছিল কেন বলো? হরিদা যখন শুনতে পেরেছিল যে জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছে, কিন্তু তিনি তার পায়ের ধুলো দিতে পারেনি, এই ব্যাপারটাকে তিনি আক্ষেপ করেছেন। হ্যাঁ, জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছে, তার পায়ের ধুলো অত্যন্ত দুর্লভ। যে কেউ তার পায়ের ধুলো পায় না বা পায়ের ধুলো নিতে পারেন না। জগদীশবাবুর বাড়িতে সেই সন্ন্যাসী এসেছিল, কিন্তু হরিদা জেনেছে অনেক দেরি করে। তার আগেই পায়ের ধুলো নেওয়ার আগেই সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে বিদায় নিয়েছে। তো আক্ষেপ বা আফসোসটা কিসের কারণে? না, থাকলে তিনি পায়ের ধুলো নিতে পারতেন, তার পায়ের ধুলো নেওয়ার আর কোনো উপায় নেই, কারণ সন্ন্যাসী চলে গেছে। তো আমি অনেক বড় করেই বললাম, কিন্তু একদম ছোট করে বললে আক্ষেপের কারণ সন্ন্যাসী চলে গেছে, তাই হরিদার সেই সন্ন্যাসীর আর পায়ের ধুলো নেওয়া হলো না। ঠিক আছে, তারপরে 3 নম্বর প্রশ্ন। সূচিপত্রের নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? তো সবাই পারবে, সূচিপত্রে নাম লেখা রয়েছে। সূচিপত্রে কি নাম লেখা ছিল বলো? সুমিত বলবে, বলো। প্রথম দিন শ্রী তপন কুমার রায়। আলাদা আলাদা করে উল্লেখ করেই লিখবে যে প্রথম দিন বলতে গল্পের নাম, শ্রী তপন কুমার রায় মানে লেখকের নাম। আলাদা করে উল্লেখ করে দেবে যে সূচিপত্রে ছিল গল্পের নাম প্রথম দিন, তারপর নিচে বা পাশে লিখে দেবে লেখকের নাম শ্রী তপন কুমার রায়, উল্লেখ করবে আলাদা আলাদা করে। বলো তারপরের প্রশ্ন, বলো। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলি, ছেলেগুলির ভয়ের কারণ লেখো। ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলি। হ্যাঁ, নতুন একজন করে বলবে, পুরনোরা আর বলবে না। ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলি, ছেলেগুলোর ভয় পাওয়ার কারণ বা ভয় পেয়ে কেঁদে ফেলেছিল, কি কারণে ভয় পেয়েছিল? রনিত বল। স্যার ছেলে মানে হরিদা এত ভালো পুলিশ সেজেছিলেন যে ছেলেগুলো তাকে দেখে ভয় পেয়ে গেছিল। পুলিশ সেজে কি করেছিল হরিদা? দয়ালবাবু লিচু বাগানে দাঁড়িয়েছিলেন আর এত ভালো অভিনয় করেছিলেন যে ছেলেগুলো ভয় পেয়ে গেছিল। দয়ালবাবু লিচু বাগানে পুলিশ সেজে স্কুলের 4টি ছেলেকে ধরেছিল, তাহলে সেই 4টি ছেলে সত্যিকার পুলিশ ভেবে ভয় পেয়েই কেঁদে ফেলেছিল। তাই 4টি ছেলেকে ধরেছিল, ওটাকে উল্লেখ করবে, দেখো দেখেই ভয় পাওয়া আবার ধরার পরে ভয় পাওয়া, সেই ভয় পাওয়াটা অনেক বেশি হবে। তো শুধু দেখেনি, মানে ও 4জন ছেলে শুধু দেখেনি হরিদাকে, মানে পুলিশকে, পুলিশ তো ধরেছে, ভয়টা ওই জন্য বেশি পেয়েছে। যাই হোক, তারপরে পরের প্রশ্ন। অপূর্ব রাজি হইয়াছিল, কোন প্রসঙ্গে উক্তি করা হয়েছে? অপূর্ব রাজি হইয়াছিল, হ্যাঁ, কোন প্রসঙ্গে উক্তিটা করা হয়েছে? স্যার বলবো? মৃত্তিকা বলো। অপূর্বের বাড়ি থেকে নিজের কেউ না আসা পর্যন্ত প্রত্যেকদিন রামদাসের স্ত্রীর হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণ করার ব্যাপারে অপূর্ব রাজি হয়েছিল। তাহলে কোন প্রসঙ্গে বলা হয়েছে? প্রসঙ্গটা উল্লেখ করতে হবে। তো তোমাকে তো লিখতে হবে এই প্রসঙ্গে কথাটা বলা হয়েছে। যখন প্রশ্নের উত্তর শেষ করবে তখন এটাই লিখবে যে এই প্রসঙ্গে বলা হয়েছে। তাহলে কোন প্রসঙ্গে বলা হয়েছে এইভাবে বলো, কোন প্রসঙ্গে বলা হয়েছে? ওই অপূর্ব রামদাসের স্ত্রী যখন বলেছিল যে তার মিষ্টান্নটা গ্রহণ করবে প্রত্যেকদিন, এই প্রসঙ্গটাতে অপূর্ব রাজি হয়েছে।
অপূর্ব রাজি হইয়াছিল কোন প্রসঙ্গে বলা হয়েছে? তাহলে রামদাসের স্ত্রীর অপূর্বকে প্রতিদিন ওই অফিসের সময় যে জলযোগ করার, মিষ্টান্ন গ্রহণ করার প্রস্তাব দিয়েছিল সেই ব্যাপারে রাজি হয়েছিল, মানে সেই প্রসঙ্গে। তাহলে মিষ্টান্ন গ্রহণ করার প্রসঙ্গেই বলা হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। পরের প্রশ্ন বলো। হায় পুত্র কি আর কহিব, পুত্রকে বক্তা কি বলেছিলেন? হায় পুত্র কি আর কহিব, পুত্রকে বক্তা কি বলেছিলেন? বক্তা কে? কে পারবে? বক্তা কে? স্যার বলবো? স্যার দেবীলক্ষ্মী। প্রভাষা রাক্ষসীর বেশধারী দেবীলক্ষ্মী। হায় পুত্র কি আর কহিব, প্রভাষার বেশধারী দেবী লক্ষ্মী বলেছিল। আচ্ছা, কি বলেছিল? কনক লঙ্কার অবস্থার ব্যাপারে। কনক লঙ্কা অর্থাৎ স্বর্ণলঙ্কার ঘোরতর সংকটের কথা বলেছিল, তাই তো? সংকট, বিপদ, দুর্যোগের কথা বলেছিল স্বর্ণলঙ্কার, লঙ্কাপুরীর। তো উল্লেখ করতেই পারো, ছোট ছোট করেই লিখবে তথ্যগুলো দিয়ে, যে বীরবাহুর মৃত্যু, রাজা রাবণ, শোকাহত রাজা রাবণ যুদ্ধের জন্য সেজে উঠছে সসৈন্যে, আর লঙ্কাপুরীকে ঘিরে রেখেছে শত্রুরা, এমন ভয়ঙ্কর বা ঘোরতর সংকটের কথা বলেছিল। পরের প্রশ্ন। বধুরা প্রদীপ তুলে ধর, বধুরা কেন প্রদীপ তুলে ধরবে? বধুরা প্রদীপ তুলে ধর, বধুরা কেন প্রদীপ তুলে ধরবে? কে পারবে? স্যার বলবো? বলো তো মনীষা। কালভার্টের বেশে আসা সুন্দরকে অভ্যর্থনা জানানোর জন্যই বধূদেরকে প্রদীপ তুলে ধরতে অভ্যর্থনা জানানো, বরণ করে নেওয়া। কাল ভয়ঙ্করের বেশে সুন্দরকে অভ্যর্থনা জানানো, বরণ করে নেওয়া। তার মানে কাল ভয়ঙ্করের বেশে বীর বিপ্লবীদের বরণ করে নেওয়ার জন্যই প্রদীপ তুলে ধরতে বলেছেন, বরণ করে নেওয়া। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন। এরপর হচ্ছে তোমার চেতনাতীত মনে, চেতনাতীত বলতে কি বোঝো? তোমার চেতনাতীত মনে, তোমার মানে তো আফ্রিকার, তাহলে চেতনাতীত মনে বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝো? কে পারবে? তো আমি বল নবনীল। মানে চেতনার অতীত, মানে যার চেতনা নেই তার মানে অবচেতনে, বা অবচেতনে, চেতনাতীত, চেতনা অতিক্রান্ত, চেতনার বাইরে, তার মানে অবচেতনে। তাহলে আফ্রিকার অবচেতনে, চেতনাতীত মনে। আচ্ছা, কি হচ্ছিল বলো তো? আফ্রিকার অবচেতনে কি হচ্ছিল? স্যার নিবৃত্ত অবকাশে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। লাইনটা কারোর মনে আছে? মন্ত্র জাগাচ্ছিল হবে তো? মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, চেতনাতীত মনে, তাহলে মন্ত্র জাগাচ্ছিল, এটা হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। আমাদের পথ নেই আর, কবি কেন এমন কথা বলছেন? আমাদের পথ নেই আর, কবি কেন এমন কথা বলেছেন? পথ নেই বলেছেন কেন? কে পারবে? কোন কবিতার লাইন? আয়ারও বেঁধে বেঁধে আয় আরো বেঁধে বেঁধে থাকি, তা বলো। আমাদের পথ নেই কোনো কেন বলেছেন? হ্যাঁ স্যার, এখানে উপায়হীনতার কথা বলা হয়েছে, মানে কবির আর কোনো উপায় ছিল না, তাই বলেছেন আমাদের পথ নেই। সমস্ত রাস্তা বন্ধ, বেঁচে থাকার রাস্তা। বেঁচে থাকার সমস্ত রাস্তা, হ্যাঁ, বেঁচে থাকার সমস্ত পথ রাস্তা বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক আদর্শহীনতা, ধর্মান্ধতা, মূল্যবোধ বা নৈতিকতার অধঃপতন বা অবক্ষয়, তারপরে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন, সব কিছু এমনভাবে আষ্টে পৃষ্ঠে গ্রাস করেছে যে বেঁচে থাকার রাস্তায় পদই বন্ধ হয়ে গেছে। পরের প্রশ্ন। স্যার একটা প্রশ্ন আছে স্যার, আপনি বললেন রাজনৈতিক আদর্শহীনতা, সেই কথাটাকে একটু বিশ্লেষণ করে বোঝান তো। রাজনৈতিক আদর্শহীনতা, রাজনীতি, রাজার অনুসৃত নীতি, রাজা
যিনি ক্ষমতার ঊর্ধ্বে, তিনি দেশের তথা রাজ্যবাসীর তথা জনসাধারণের প্রধান, তিনিই তো সাধারণকে, জনসাধারণকে, সবাইকে আগলে রাখবেন, নিরাপত্তা দেবেন, তাদের প্রাথমিক অধিকার পূরণ করবেন। অথচ সেই রাজা আমরা মাঝে মাঝে দেখি যে নীতিকে অনুসরণ করেন, সেই নীতি রাজ্যের স্বার্থে নয়, প্রজাদের স্বার্থে নয়, সেই নীতি রাজার ব্যক্তি স্বার্থে। তার মানে রাজা যখন, মানে ক্ষমতায় আসীন ব্যক্তি যখন তার নীতি থেকে সরে আসছেন, রাজার নীতির, শাসকের নীতি কী হওয়া উচিত? সেবামূলক হওয়া উচিত, কল্যাণমূলক হওয়া উচিত। কিন্তু সেখান থেকে যখন সরে আসছেন, তখন ওই যে রাজনীতি বিকৃত হচ্ছে, রাজনৈতিক আদর্শ থেকে তারা সরে আসছে। তাহলে রাজনৈতিক আদর্শহীনতা। তার মানে যখন শোষণ করছে, যখন অত্যাচার করছে, যখন নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, যখন মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে, যখন মানুষকেই দূরে সরিয়ে দিচ্ছে, মানুষের উপর আঘাত আনছে, সেটাই তো রাজনৈতিক আদর্শহীনতা। তারপরে পরের প্রশ্ন। রবীন্দ্রনাথ না, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? শিশু আর বাড়িটা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? কে পারবে? স্যার সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল, মানে যুদ্ধের আগুন। যুদ্ধের আগুনের কথা বলতে হবে। তার মানে যুদ্ধের আগুন তো সর্বগ্রাসী, কাউকে ছাড়ে না। তাহলে সেই যুদ্ধের আগুন যখন আছড়ে পড়েছিল, দাউ দাউ করে চারদিকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছিল, তখনই কবি বলেছেন যে লাইনটা কি, প্রশ্নটা কি বলা হলো? শিশু আর বাড়িরা খুন হলো। হ্যাঁ, তার মানে সেই যুদ্ধের খুন হয়েছিল কেন? খুন হয়েছিল কারণটা হচ্ছে যুদ্ধের কবলে পড়ে। তার মানে সাম্রাজ্যবাদীদের যে উগ্র আগ্রাসন, সেই আগ্রাসনে অর্থাৎ যুদ্ধের আঘাতেই, ভয়াবহতার কারণেই বাড়ি যেমন ধ্বংস হলো, শিশুরা তেমনি খুন হলো। তার মানে যুদ্ধ কাউকে ছাড় দিল না, রেহাই দিল না, নিস্তার দিল না। যুদ্ধের কবলে পড়ে যুদ্ধের কারণটা লিখলেই হবে। তারপরে পরের প্রশ্ন। রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল কিভাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের সূচনা হয়েছিল কিভাবে? কে পারবে? বলবো? পাণ্ডুলিপির পাতায় আনমানের কাটাকুটি করতে করতে। অভিষেক। অক্ষর কাটাকুটি করতে গিয়ে ছন্দবদ্ধ সাদা কালো ছবি তৈরি হয়েছে। তার মানে একটু বেশি বয়সে, ওটাও লিখবে, একটু বেশি বয়সে পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে ছন্দবদ্ধ সাদা কালো ছবি তৈরি হয়েছিল। এইভাবেই তিনি চিত্রকর হয়ে উঠেছিলেন বেশি বয়স। তারপরে প্রশ্ন। এই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতে কার মৃত্যুর কথা এখানে বলা হয়েছে? সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতের পরিণতি, কার মৃত্যুর কথা বলা হয়েছে? বলো মনীষা। মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। কারণ কি? ত্রৈলোক্যনাথ, এক মিনিট, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। হ্যাঁ, টাইটেলটা আমি যেন ভুল শুনছিলাম। হ্যাঁ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কীভাবে মারা গিয়েছিলেন? নিজের হাতের কলমের আঘাতে, মানে অসাবধানতাবশত তার বুকে ফুটে যাওয়ায় সেই আঘাতেই তার মৃত্যু হয়েছিল। হ্যাঁ, হাতের কলমে, মানে নিবের কলম অসাবধানতাবশত বুকে ফুটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। তারপরের প্রশ্ন। দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। বলো, দুজন সাহিত্যিকের নাম ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল তাদের। কে কে? একজন শৈলজানন্দ আর একজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, শৈলজানন্দ কি টাইটেল বলো? মুখোপাধ্যায়। শৈলজানন্দ মুখোপাধ্যায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাদের ফাউন্টেন পেনের নেশা ছিল। ফাউন্টেনের পেনের এক বিপদ লেখককে নেশাগ্রস্ত করে। বলো পরের প্রশ্ন। উইল কি? হ্যাঁ, উইল কি? কলমকে কুইল বলে। কুইল, পালকের কলমকে পালকের কলমকে কুইল বলা হয়। ইংরেজি। কুইল পাখির পালক, পালকের কলমকে কুইল বলে। পরের প্রশ্ন। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য কে পারবে?
প্রধান কাজটা বললেই পার্থক্য ভালো বুঝিয়ে যাবে, বিভক্তি আর অনুসর্গ। স্যার বিভক্তি হচ্ছে শব্দকে পদে পরিণত করে কারক বিভক্তি নির্ণয়ে সাহায্য করে, আর অনুসর্গের কাজ হলো অব্যবহিত পূর্বে যে শব্দটা রয়েছে, যে পদটা রয়েছে তার অর্থকে সংকীর্ণতর বা স্পষ্টতর করে, কিংবা বিভক্তির অনুপস্থিতিতে তার পরিপূরক হিসেবে কাজ করে। বিভক্তি অর্থহীন, এটা একটা পার্থক্য হতে পারে। বিভক্তির কাজ যেটা বললে সেটা তো হবেই, যে বিভক্তির কাজ হলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করা। আর অনুসর্গ কী করে না, অনুসর্গ বিভক্তির পরিপূরক হিসেবে বসে কারক সম্পর্ক নির্ণয় করে, মানে ক্রিয়াপদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করায়। আর এটা যদি আমরা বলি বিভক্তি কোথায় বসে না, শব্দের পরে বসে, সবসময় পরেই বসবে, কিন্তু অনুসর্গ পরে বসে, আবার কখনো কখনো পূর্বেও বসতে পারে, পদের পূর্বেও বসতে পারে। আবার বিভক্তি অর্থহীন, কিন্তু অনুসর্গগুলো অর্থযুক্ত, কারণ অনুসর্গগুলো অব্যয় পদ হয়, অব্যয় বা ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়াবাচক শব্দ হয়। ঠিক, এরপরে পরের প্রশ্ন। নিত্য সমাস বলতে কি বোঝো? হ্যাঁ, নিত্য সমাস বলতে কি বোঝো? সৌরভ বলে বল। যে সমাসে কোনো ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য গঠন করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে, যেমন দার্কাক, দার্কাক বা দেশান্তর, অন্য দেশ। ঠিক আছে, খুব সুন্দর। না, যে সমাসে ব্যাসবাক্য গঠিত হয় না, এরকম স্যার দার্কাকটা স্যার নিত্য সমাস হবে নাকি? নিত্য সমাস হবে সমাস হবে না? না না না, নিত্য সমাস হবে। এটা আগে বোধহয় এটা কারেকশন করা হয়নি। দাঁড়কাক দাঁড়কাক একই হবে। তো দাঁড়কাক দাঁড়কাক, কিংবা কৃষ্ণ সর্ব কৃষ্ণ সর্ব, কাঁচা কলা কাঁচা কলা। তো যে সমাসের ব্যাসবাক্য গঠনের জন্য কখনো কখনো কি করা হয় না, ওই একই অর্থযুক্ত আরেকটি পদের সাহায্য নেওয়া হয়, কিংবা যে সমাসের ব্যাসবাক্য গঠিতই হয় না, যা থাকে সমাসবদ্ধ পদে, ব্যাসবাক্যেও তাই থাকে। তার মানে এই দুটো বৈশিষ্ট্যই হচ্ছে নিত্য সমাসের বৈশিষ্ট্য। দুটোকে একসাথে করে দিলে নিত্য সমাস কাকে বলে তার সংজ্ঞাটা হয়ে যাবে। এরপরের প্রশ্ন বলো। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ কি? হ্যাঁ, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ কি? কি? যে কাজ যে করে, যে করে। যে কাজ করে। হ্যাঁ, কারক, কারক ক্রি যোগক, ক্রি ধাতু মানে করে, তাহলে যে করে সেই কারক। ব্যুৎপত্তিগত অর্থ করে যে। বলো। ব্যুৎপত্তি স্যার ক্রি যোগক আর ক্রি যোগ নক স্যার একই না স্যার? একই একই, ওটা সংস্কৃত, এটা বাংলাতে এসছে সংস্কৃত থেকে। তারপর স্যার তারপর হচ্ছে চরণ কমলের ন্যায়, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমলের ন্যায়, চরণ, চরণ পা মূল, কমলের ন্যায় কমল যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে মূলটা উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান, দুটোই আছে। বলো কি, তাহলে কি সমাস? উপমিত কর্মধারায়। উপমান আর উপমেয় থাকলে, উপমেয় আর উপমান থাকলে উপমিত কর্মধারায় হয়। চরণ কমল, চরণ কমলের ন্যায়, উপমিত কর্মধারায়। পরের প্রশ্ন। অকারক কাকে বলে উদাহরণ সহ লেখো। অকারক কাকে বলে? অকারক কাকে বলে, কে পারবে? বলবো। বলো তৃষা। বাক্যের মধ্যে যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে প্রত্যক্ষ অন্বয় বা সম্পর্ক থাকে না, তাকে অকারক বলে। এবার হচ্ছে যে রাজা বাড়িতে চোর ঢুকেছে, এখানে রাজা হচ্ছে অকারক আর ঢুকেছে হলো ক্রিয়া। ক্রিয়াটা উল্লেখ করার দরকারই নেই, তোমাদের অকারক চেয়েছে মানে সম্বন্ধ পদ বা সম্বোধন পদের একটা উদাহরণ দিলেই হবে। রাজার কি বললে উদাহরণটা? রাজার রাজার বাড়িতে চোর ঢুকেছে। কত বড় সাহস, রাজার বাড়িতে চোর ঢুকেছে। রাজার বাড়িতে চোর ঢুকেছে, রাজার, রাজার হচ্ছে সম্বন্ধ পদ, তাহলে এটা অকারক, কারণ রাজার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নেই। তাহলে ক্রিয়াপদের সঙ্গে যে সমস্ত পদের অন্বয় বা সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। এখানে রাজারটা হচ্ছে অকারক, আন্ডারলাইন করে নিচে লিখে দিতে হবে রাজার হলো অকারক, কারণ রাজার সঙ্গে কোনো ক্রিয়াপদের কোনো সম্পর্ক বা সম্বন্ধ নেই। পার্শ্ববর্তী নাম পদের সম্বন্ধ আছে, রাজার বাড়ি, বাড়ির সঙ্গে সম্পর্ক আছে। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? বিনা পানিতে জাহাজ, বিনা পানি, বিনা পানিতে জাহার, বিনা পানি বহুব্রীহি সমাস। বলো, পারবে সবাই। বিনা পানিতে জার, বিনা পানি, বিনা পানিতে জার, বিনা হাতে জার, জার আছে, জার মানেই তো বহুব্রীহি হবে। এবার বহুব্রীহির কোন ভাগ? কেন বহুব্রীহি বলা যায় তার কারণে এখানে তৃতীয় অন্য কোন একটা পদের অর্থ বোঝাচ্ছে, পূর্বপদ পরপদ কোন পদে। মনে হয় এখানে কেনটা হবে না। প্রশ্ন আছে কেন,
কেন বলা হয়েছে? এটি কেন বহুব্রীহি সমাস লেখা? না না, হবে তো, কেন হবে না? এরকম প্রশ্ন থাকতেই পারে। পূর্বপদ পরপদ কোন পদেরই অর্থ প্রাধান্য, হ্যাঁ। তৃতীয় অন্য কোন পদ, মানে সরস্বতী কে দেবী সরস্বতী দেখো, বিনা পানিতে যার, পানি মানে হাত, যার হাতে বিনা আছে, তা আমি যদি একটা হাতে বিনা ধরে দাঁড়িয়ে থাকি, আমাকে কি থোড়ি বিনা পানি বলা হবে? বিনা পানি কাকে বলা হয়? তৃতীয় অর্থ কি? সরস্বতী। সরস্বতী দেবী। তাহলে এটা কেনটা ব্যাখ্যা করে দেবে যে এই ব্যাসবাক্যে পূর্বপদ হচ্ছে বিনা, পরপদ পানি। বিনা পানিতে যার, মানে যার হাতে বিনা থাকবে তাকেই বিনা পানি বলা হবে, কিন্তু আসলে তো সেই অর্থ প্রকাশ পায় না বা পায়নি। এখানে অর্থ প্রকাশ পেয়েছে সরস্বতী, তৃতীয় অর্থ, আর তৃতীয় অর্থ প্রকাশ পেলেই বহুব্রীহি সমাস হয়, তাই এটা বহুব্রীহির উদাহরণ। তারপরে কি অ্যানসারে লেখা যাবে যেখানে তৃতীয় অর্থ বলতে দেবী সরস্বতী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন লেখা যাবে না? এটাই তো অর্থ, লিখে দিতে পারবি। এরপরের প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে চাঁদ দেখা, হ্যাঁ। প্রযোজক কর্তা কেন? মা প্রযোজক কর্তা কেন বলো? কারণ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মানে নিজের কাজটি করছেন, রূপকথা, হ্যাঁ। মা চাঁদ দেখানোর কাজ করছে, তাহলে তোমাদের আগে লিখে দিতে হবে যে প্রযোজক কর্তা কাকে বলে। না, যে কর্তা অন্যকে দিয়ে কাজটি করায়, নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায়। এখানে মা চাঁদ দেখানোর কাজটা করছে, শিশুকে দিয়ে কাজটা করাচ্ছেন, তাই মা এখানে প্রযোজক কর্তা। এরকমভাবে আগে সংজ্ঞাটা লিখে তারপরে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য লেখো। একশেষ দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য। একশেষ দ্বন্দ্ব, ওই যে আমরা, তোমরা, এগুলো তো একশেষ দ্বন্দ্বের উদাহরণ। এই সমাসের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য লিখতে হবে, বলতে হবে, বলো। এক্ষেত্রে সমস্যমান পদগুলি সর্বনাম পদ হয়, কিন্তু সমস্ত পদটি হচ্ছে বহু বচনে সর্বনাম পদকে বোঝায়। রাইট, একদম সুন্দর, ভালোই বলেছো। এইটাই মুখস্থ রাখবে সবাই, যে একশেষ দ্বন্দ্বের বহুবচনে সর্বনাম পদই একশেষ দ্বন্দ্বের সমাসবদ্ধ পদ হয়। একশেষ দ্বন্দ্বের যেটা সমাসবদ্ধ পদ সেটা হচ্ছে বহুবচনের সর্বনাম পদ, যেমন আমরা, তোমরা, এইগুলো বহুবচনের সর্বনাম পদ, এগুলোই হয় সমাসবদ্ধ পদ। এবং এই সমাসবদ্ধ পদ বহুবচন হলেও আপাত দৃষ্টিতে দেখে কি মনে হবে? এই সমাসবদ্ধ পদের মধ্যে একটাই পদ শেষ কথা, মানে একটাই পদ আছে। অন্যান্য সমাসবদ্ধ পদে দেখলেই বোঝা যায় যে দুটো করে সমাসবদ্ধ পদ আছে, দুটো বা তার বেশিও, কিন্তু এখানে দেখেই বোঝার উপায় নেই যে একাধিক কোনো পদ এখানে রয়েছে। দেখলেই মনে হবে একটাই সমাসবদ্ধ পদ, মানে একটাই পদ রয়েছে। তারপরে পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কহ দাসে লঙ্কার কুশল, কুশল শব্দটি কারক ও বিভক্তি নির্ণয় করো। কহ দাসে লঙ্কার কুশল, কুশলের কারক বিভক্তি নির্ণয় করতে হবে। কুশল কি কারক? কর্মকারকের শূন্য বিভক্তি। কহ দাসে লঙ্কার কুশল, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়? তাই কহ দাসে লঙ্কার কুশল কি বলার কথা বলা হয়েছে না কুশল? কি দিয়ে প্রশ্ন করলেই কর্মকারক, কুশলটা কর্মকারকে শূন্য বিভক্তি। হ্যাঁ, ঠিক আছে। তারপরের প্রশ্ন, তারপরে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের একটি পার্থক্য লেখো। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আর দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য লিখতে হবে একটা। সংখ্যাবাচক দ্বিগু সমাসে কি হয় আর সংখ্যাবাচক বহুব্রীহিতে কি হয় বলো? বলবো? বলো। দ্বিগুতে আর দ্বিগু সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, যেমন নবরত্নের সমাহার, নবরত্ন। আরেকবার বলো তো, শুনতে পেলাম না, প্রথমটা জড়িয়ে গেল। সংখ্যাবাচক বহুব্রীহিতে অন্য পদের অর্থ প্রাধান্য পায়, মানে দশানন যার দশানন। সংখ্যাবাচক বহুব্রীহিতে, এক মিনিট আমি একটু বুঝে নিই। সংখ্যাবাচক বহুব্রীহিতে অন্য পদের অর্থ, তৃতীয় পদের অর্থ প্রকাশ পায়, প্রাধান্য পায়, যেমন দশানন, দশ আনন যার, এখানে রাবণকে বুঝিয়েছে, ঠিক আছে। আর সংখ্যাবাচক বহুব্রীহি হলো এবার দ্বিগু। দ্বিগু সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, মানে নবরত্নের সমাহার, নবরত্ন। অনেকের সমষ্টিকে প্রাধান্য দেয়, এটাকে বলতে হবে। এখানে সংখ্যাকে, অনেকের সমষ্টিকেই প্রাধান্য দেওয়া হয়। যেমন দুটো বলছে সংখ্যাবাচক, এটাও সংখ্যাবাচক, ওটাও সংখ্যাবাচক, তো দুটোর মধ্যে এখানে সংখ্যাবাচক বহুব্রীহিতে কিন্তু সংখ্যাকে প্রাধান্য দেওয়া হয় না, এখানে তৃতীয় অর্থকেই প্রাধান্য দেওয়া হয়। কিন্তু সংখ্যাবাচক দ্বিগু সমাসে সমষ্টিকে গুরুত্ব দেওয়া হয়, অনেকের সমষ্টি বা অনেকগুলো সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়, এটাই কিন্তু পার্থক্য হবে।
তারপরের প্রশ্ন। তারপর নাই স্যার। ওকে, এবার সৌত্রিক বলবি, পরের পৃষ্ঠা বের করো তো সবাই। স্যার স্যার বলো। স্যার 225 কি স্যার? 225 নম্বর পৃষ্ঠা বের করো। হ্যাঁ বল। স্যার আমি তো স্যার খাইনি স্যার, একটু খেয়ে আসবো স্যার, একটু স্যার কনসেপ্ট ছেড়ে দেয়া। আচ্ছা, আর কে বলবে? কোশ্চেনটা কে পড়তে পারবে? স্যার আমি পড়বো? দীপায়ন বল, পড়। প্রথম প্রশ্ন বলো। স্যার 225 পেজ তো? 225 নম্বর পৃষ্ঠা। সবাই টেস্ট পেপারটা বের করে রাখো। বলো 225-এর এসে গিয়ে প্রথম প্রশ্ন কি আছে? অনেক বই ছাপা হয়েছে, কার অনেক বই ছাপা হয়েছে? অনেক বই ছাপা হয়েছে, কার অনেক বই ছাপা হয়েছে? আমি বল। তারপরে নতুন মেশমশাইয়ের কথা বলা তপনের হয়েছে। নতুন তার মেশমশাইয়ের অনেক বই ছাপা হয়েছে। হ্যাঁ, অনিন্দ। তপনের নতুন মেসোমশাই লেখক মেসোর অনেক বই ছাপা হয়েছে। একেবারে ইজি প্রশ্ন। দীপায়ন বল পরের প্রশ্ন। পুলিশ সেজে হরিদা কি করেছিল? পুলিশ সেজে হরিদা কি করেছিল? একটু আগে হলো না? হ্যাঁ স্যার। রিপিট হয়ে গেছে, ছেড়ে দাও। দয়ালবাবু লিচু বাগানে 4টি স্কুলে ছেলেকে ধরেছিল। পরের প্রশ্ন। সম্মুখে হাজির করা হইল, কাকে কার সামনে হাজির করা হয়? সম্মুখে হাজির করা হইল, এটাও প্রায় এক অর্থে রিপিট হয়ে গেছে। ও না, এটা হয়নি। সম্মুখে হাজির করা হইল কাকে, কার সামনে, কাদের, কাকে, কার সামনে কাকে হাজির করা হয়েছিল? কে বলবে? সম্মুখে হাজির করা হইল, কার সামনে কাকে হাজির করা হলো? স্যার গিরিশ মহাপাত্রকে নিমাই বাবুর সামনে হাজির করা গিরিশ হয়েছে। মহাপাত্র হয়েছে, বলা হয়ে গেছে। গিরিশ মহাপাত্রকে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হয়েছিল। ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে, মানে নিমাই বাবুর সামনে হাজির করা হলো গিরিশ মহাপাত্রকে। পরের প্রশ্ন বলো। না, হয়ে গেছে। পরের প্রশ্ন বলো। গল্প ছাপা হলেও তপন খুশি হতে পারে না কেন? গল্প ছাপা হলেও তপন খুশি হতে পারে না কেন? স্যার বলবো? স্নেহা আবার। অনিন্দ বলেনি, অনিন্দ বল। স্যার গল্প ছাপা হলেও মানে যে গল্পটা তপন লিখেছে সেই গল্পটা পুরোপুরি কারেকশন করে তপনের নতুন মেশো ছাপিয়েছে, ফলে তপনের পুরোপুরি কারেকশান করে কথাটা তো একটা হলোই না। পুরোপুরি কারেকশান কেন বলবো আমরা? কারেকশান কথাটাই বলবো না, পুরোপুরি বদলে দিয়েছিল। কারেকশানের নামে, সংশোধনের নামে পুরোপুরি বদলে দিয়েছিল, চেঞ্জ করে দিয়েছে। তো ওখানে তাহলে কারেকশান করার তো জিনিসটা আলাদা না? তাই তপনের গল্প ছাপা হলেও তপন ওই পত্রিকায় নিজের গল্পের সাথে সেই গল্পের মিল না পেয়ে তপন খুশি হতে পারে না। হ্যাঁ, তপনের লেখা গল্প তপন দেখতে পায়নি, কারণ সংশোধনের নামে পুরো গল্পটাই বদলে দিয়েছে। তাই তপন তার গল্পের মধ্যে নিজেকে কোথাও খুঁজে পায়নি বলেই ও কিন্তু খুশি হতে পারেনি, কষ্ট পাচ্ছিল। রাগ, অভিমান, কষ্ট, দুঃখ সব কিছু মিলেমিশে গেছে। পরের প্রশ্ন বলো। কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, এখানে কে কাকে জানোয়ার আখ্যা দিয়েছে? কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। বড়বাবু মানে তো নিমাইবাবু, বুঝতেই পারছো। তাহলে কে কাকে জানোয়ার আখ্যা দিয়েছে বলো? স্যার জগদীশ বাবু, গিরিশ মহাপাত্র। ঋতিকা, জগদীশ বাবু গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্রকে জানোয়ার আখ্যা দিয়েছে। কেন বলো তো জানোয়ার আখ্যা দিয়েছে? জানোয়ার কথাটা বলেছে কেন? কিসের জন্য? ওই যে লেবুর তেল, লেবুর তেলের গন্ধে হ্যাঁ, গোটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিচ্ছিল, আর টিকতে পারছিল না। জগদীশবাবুও তাই বিরক্ত হয়েই বলেছে। আর যা পোশাক আশাক, যা বেশভূষা দেখলে মনে হয় তার সঙ্গে হচ্ছে মানে কথাতে যেমন নাটক করতে পারে, সেগুলো সব দেখে শুনেই তার মনে হয়েছে যে একটা জানোয়ারের সঙ্গে তুলনীয়। তারপরের প্রশ্ন বলো। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? বলো, পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ? বিদেশি বলে রক্ত ছিল হবে না, পাবলো নেরুদার কাব্যগ্রন্থ বলেছে। যদি আমাদের স্যার এটা এক্সট্রা ভাবে। হ্যাঁ, যেহেতু পাবলো নেরুদার গ্রন্থের কথা বলা হয়েছে, তাহলে পাবলো নেরুদার মূল গ্রন্থটা বলতে হবে এক্সট্রা ভাগারিয়া। কিন্তু সেখান থেকে কে অনুবাদ করেছেন?
নবারুণ ভট্টাচার্য অনুবাদ ধর্মী যে কাব্যগ্রন্থটা লিখেছে তার নাম বিদেশি ফুলে রক্তের ছিটে। ওটা তো বিদেশি ফুলে রক্তের ছিটেটা পাবলো নেরুদার নয়, ওটা তো অনুবাদ ধর্মী নবারুণ ভট্টাচার্যের। তাই নবারুণ ভট্টাচার্যের যদি কাব্য বলে এটাই লিখবে, বিদেশি ফুলে রক্তের ছিটে। কিন্তু যেহেতু বলেছে পাবলো নেরুদার, তাই এক্সট্রা ভাগাড়িয়া হবে। তারপরে প্রশ্ন, জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? কে পারবে? জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 2004। কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা নাই, তাও এসছে টেস্ট পেপারে 2004-এ প্রকাশ। বলো পরের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় সভ্যের বর্বর লোভ কিভাবে প্রকাশ পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় সভ্যের বর্বর লোভ কীভাবে প্রকাশ পেয়েছে? বলো। সভ্যের বর্বর লোভ, তথাকথিত সভ্য জাতি ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের লোভ প্রকাশ পেয়েছে কিভাবে দেখতে পাচ্ছি আমরা? বলবো? বলো। স্যার, আফ্রিকার সহজ সরল মানুষের সামনে তারা আফ্রিকার সহজ সরল মানুষের প্রতি তারা অত্যাচার করেছিল এবং এই মাধ্যমে তারা নিজেদের অমানুষতাটাকে উন্মুক্ত করেছিল সবার সামনে। তাহলে আফ্রিকার বুকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির আগমনের পর থেকেই সেই আফ্রিকার অধিবাসীদের উপরে চলছে, তাদেরকে বন্দি করে, তাদেরকে পরাধীন করে তাদের উপরে চলছে অকথ্য নির্যাতন, শোষণ, নিপীড়ন, অত্যাচার। আর তার ফলেই কবি বলেছেন যে, প্রশ্নটা কী ছিল? সভ্যের বর্বর লোভ। সভ্যের বর্বর, তথাকথিত সভ্য বলতে ওই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা, যারা নিজেরা ক্ষমতার অহংকার করে, অর্থের অহংকার করে, যারা নিজেদের শিক্ষার অহংকার করে, কিন্তু তথাকথিত শিক্ষা এই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। যাই হোক, এইভাবে নিষ্ঠুর হয়ে ওঠে, অমানবিক হয়ে ওঠে তারা, আফ্রিকার বুকের চিরচিহ্ন রেখে দিয়ে গিয়েছিল কদর্যতার, নির্মমতার। এইভাবেই তাদের লোভটাকে উন্মোচিত করেছিল। পড়ো পরেরটা, বলো। বজ্রশিখার মশাল বলতে কি বোঝানো হয়েছে? বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখার মশাল বলতে কি বোঝানো হয়েছে? বজ্রশিখার মশাল কি বলা হয়েছে? বজ্রশিখা এখানে দেবরাজ ইন্দ্রের অস্ত্র বজ্র, বজ্রাস্ত্র, তার শিখা সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, সমস্ত পুরাতনকে, জীর্ণতাকে সরিয়ে দেবে। সেই বজ্রশিখার মশাল জেলে কাল ভয়ঙ্কর আসছে। এখানে বজ্রশিখার মশাল বলতে পৌরাণিক কাহিনী অনুসারে বজ্রাস্ত্রের শিখা হলেও আসলে এখানে স্বাধীনতার আলোর কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন, লঙ্কাপতির মহাশোকের কারণ কি? লঙ্কাপতি রাজা রাবণের মহাশোকের কারণ কি? কে পারবে? বলবো স্যার? দাঁড়া দেখি নতুন কেউ বলে কিনা। স্যার বলবো? স্যার বলবো? দেখি আর কে আছে। নতুনরা তো আর কেউ বলে না, ঘুমাচ্ছে, মোবাইল দেখছে। না বলো সৌরভ। স্যার, রামচন্দ্রের সাথে যুদ্ধে বীরবাহুর মৃত্যুর কারণে রাক্ষসাধিপতি মহাশোকে। তাহলে রাবণ পুত্র, বাবা, রাবণ পুত্র বীরবাহুর মৃত্যুতে রাবণ গভীরভাবে শোকাহত, পুত্র হারানোর শোকে নিমজ্জিত। পরের প্রশ্ন বলো। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, তাই লেখকরা শৈশবে কি করতেন? গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, তাই লেখকেরা শৈশবে কি করত? কি করত? বলবো? বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, তাই কি করতো? পুকুরে ফেলে দিয়ে আসতো। হোম টাস্ক লেখা কলা পাতা। কি অদ্ভুত, হ্যাঁ? কি প্ল্যানিং, কি মাথা। পড়ো পরের প্রশ্ন বলো। স্টাইলাস কি? স্টাইলাস কি? কি
ব্রোঞ্জের তৈরি ব্রোঞ্জের শলাকা কারা দিয়েছিল কাকে? যেটা দিয়েছে জুলিয়াস সিজার কাজটাকে আঘাত করে মানে এটা কাকে কারা দিয়েছিল উপহার? জুলিয়াস সিজারকে দিয়েছিল। কারিগররা দিয়েছিল। হ্যাঁ, জুলিয়াস সিজারকে তার শ্রেষ্ঠ কারিগরেরা দিয়েছিল, রাইট। তারপরের প্রশ্ন, ফাউন্টেন পেন সংগ্রহ করতেন এমন দুজন সাহিত্যিকের নাম লেখো। রিপিট। এমন দুজন সাহিত্যিক আরেকবার বলে দাও। ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কারা? ষোলজানন্দ চট্টোপাধ্যায়। হ্যাঁ, চট্টোপাধ্যায় না, না স্যার, বন্দ্যোপাধ্যায়। না, মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়। শৈলজানন্দ মুখোপাধ্যায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন বলো। কালি রাখার দোয়া কি কি দিয়ে তৈরি হতো? কালির আঘাত দোয়াত অনেকগুলো আছে। কালির আঘাত দোয়াত কি কি দিয়ে তৈরি হতো? কার কার মনে আছে কটা বলে যাও। জেডের কাচের। হ্যাঁ, জেডের, কাচের, পোর্সেলিনের, কাঠগ্লাসের, ব্রোঞ্জের, পাথরের, শ্বেতপাথরের, স্যার ভেড়ার সিংয়ের, আর লোহার আর সোনার। লোহার কথাটা তো ছিল না ওখানে, সোনার ছিল। সোনা সোনা সোনা। হ্যাঁ, লোহার ছিল নাকি? লোহার কথা ছিল? না স্যার, লোহার কথা ছিল না। ছিল না। পরের প্রশ্ন, বাংলায় প্রচলিত শব্দ বিভক্তির সংখ্যা কটি ও কি কি? বাংলায় প্রচলিত শব্দ বিভক্তির সংখ্যা কটি? কটি কি কি? কটি? স্যার 5টি। 5টি কি কি? এ, এ, রে, রে, তে, র, তে, র, আর অন্তস্থ। এটা অন্তস্থটা একসঙ্গে পড়ে যাবে। কে বলেছো? কে? এ, তে, কে, র আর রে। পরের প্রশ্ন, তারতম্যবাচক অপাদান কাকে বলে? উদাহরণ দাও। তারতম্যবাচক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। তারতম্যবাচক উপাদান বলো, কাকে বলে? তো যে উপাদান কারকের সাথে দুই বা ততোধিক বস্তুর মধ্যে তারতম্য হ্যাঁ, তুলনা করা বোঝে তাকে তারতম্যবাচক উপাদান। দুই বা ততোধিক বস্তু, ব্যক্তি, কোনো কিছুর সঙ্গে, বিষয়ের সঙ্গে তারতম্য, পার্থক্য বোঝানো হয়, তাই তারতম্যবাচক উপাদান কারক। উদাহরণ বলো একটা। রামের চেয়ে শ্যাম বড়। রামের চেয়ে শ্যাম বড়, এখানে রামের চেয়ে, ঠিক আছে। কলকাতার থেকে শিলিগুড়ি অনেক পিছিয়ে আছে, এই এক জায়গার থেকে আরেক জায়গার তারতম্য। তারপরে পরের প্রশ্ন বলো। অলোপ সমাসকে কোনো স্বতন্ত্র সমাসের মর্যাদা দেওয়া হয় না কেন? অলোক সমাস বা অলুপ সমাস, অলোক বা অলোপ সমাসকে কোনো স্বতন্ত্র সমাসের মর্যাদা দেওয়া হয় না কেন? স্বতন্ত্র, আলাদা, এটা কোনো আলাদা সমাস নয়, এটা কোনো আলাদা সমাসের আলাদা কোনো ভাগ নয়। আলাদা কোনো সমাসের মর্যাদা দেওয়া হয় না কেন? কারণ সমসমান পদ আর ব্যাসবাক্য একই থাকে। একই থাকে কোথায়? এই এই অলোপ সমাসের পূর্বপদ থেকে তো বিভক্তি ছিল, লোপ পায়। কেন এটি আলাদা ভাগের মধ্যে পড়ে না? কারণ অলোপ সমাস কোন সমাসগুলো? না, প্রত্যেকটা সমাসের মধ্যে অলোপ সমাস থাকার কথা। কারণ যে সমাসের পূর্বপদের সঙ্গে বিভক্তি চিহ্ন আছে, সেই সমাস তো আর অলোপ হচ্ছে না। তার মানে প্রত্যেকটা সমাসের মধ্যেই কিন্তু আছে দু একটা যার পূর্বপদের সঙ্গে যে বিভক্তি চিহ্নটা যুক্ত থাকে, সেই বিভক্তিটা লোপ পেয়ে যায়। তো সেই অর্থে এটা আলাদা কোনো ভাগের মধ্যে পড়ে না, সমাসের ভাগের মধ্যে পড়ে না। এটা হচ্ছে প্রত্যেকটা সমাসেরই বিভক্তি চিহ্ন লোপ না পেলে তাকে অলোপ সমাসের মধ্যেই ধরা হয়। পরের প্রশ্ন বলো। মাথায় ব্যথা, মাথা ব্যথা, এটি কোন তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত? মাথায় ব্যথা
মাথা ব্যথা, মাথায় জায়গা বোঝাচ্ছে, কি সমাস? এটা অধিকরণ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ সমাস। এই তো সবাই শিখে গেছে। তারপরে প্রশ্ন, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? কোন কাল থেকে টুকলিফাই করিস নি তো? হ্যাঁ বলো কি এটা, কোনটা? কোনখান নিম্ন রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি। কোন খান থেকে টুকলিফাই করিস নি তো? কোন খান কি কারক হবে? অধিকরণ কারক হবে কি? না, কোন খান থেকে টুকলিফাই, কোন খান থেকে এই যে বিচ্ছিন্ন হওয়া, টুকলিফাই, কোন খান থেকে টুকলিফাই করলে ওখান থেকে টুকলিফাই করে কপি করে নিচ্ছে তো না, তাহলে অপাদান কারক হবে। কোনো কিছু থেকে চলে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া, আলাদা হয়ে যাওয়াই অপাদান কারক। অপাদান কারকে কোনো কিছু, শূন্য বিভক্তি। বলো পরের প্রশ্ন। কর্ম বিপসা উদাহরণ দিয়ে দেখাও। কর্মের বিপসা, বিপসা মানে তার পুনরাবৃত্তি হবে, কর্মটা দুবার বসবে, দুবার পুনরাবৃত্তি হবে, কর্মের বিপসা। রিপিট বলো। জনে জনে দাঁড়াও। জনে জনে ডাক। জনে জনে ডাকো। জনে জনে কাকে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলেই কর্ম পাওয়া যায় না? জনে জনে, জন আর জন দুবার তার পুনরাবৃত্তি ঘটেছে, তাই এটাকে বিপসা বলা হয়, কর্মে বিপসা। তারপরে প্রশ্ন, ছোট মাসি ভালো হবে না বলছি, ছোট মাসি কোন পদ? ছোট মাসি ভালো হবে না বলছি, ছোট মাসি কোন পদ? বলো। সম্বোধন পদ। ছোট সম্বোধন, সম্বোধন দন্তে সব ময় বয় ওকা ধ দন্তে ন, কতবার বলা হয়েছে সম্বোধন পদ? যে পদ দিয়ে কাউকে ডাকা হয়, সম্বোধন করা হয়, সম্বোধন পদ। উচ্চারণ ভুল হলেই বানান ভুল হবে। তারপরে প্রশ্ন, সম্বোধন পদ, সম্বোধন পদে শূন্য বিভক্তি। হ্যাঁ জগদীশবাবু বলো। বাবু যে কি কাণ্ড করেছেন, নিম্নরেখা পদটির বিভক্তি নির্ণয় করো। জগদীশ বাবু, জগদীশবাবু যে কি কাণ্ড করে রেখেছেন, জগদীশবাবু, জগদীশবাবু কাণ্ড করে রেখেছেন। জগদীশবাবু কর্তা, কর্তৃকারকে কি বিভক্তি? জগদীশবাবু কি বিভক্তি? শূন্য বিভক্তি। হ্যাঁ শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, হ্যাঁ থেকে নিম্নরেখিত পদটির কারক বিভক্তি নির্ণয়। কোনটা? প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কোনটা? বুক থেকে। বুক থেকে কি কারক হবে? বুক থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, স্যার অপাদান। অপাদান কারক। হ্যাঁ বুক থেকে, অপাদান কারকের থেকে অনুসর্গ। তারপরে প্রশ্ন, বাক্যাশ্রয় সমাস উদাহরণ দিয়ে বোঝাও। বাক্যাশ্রয়ী সমাস উদাহরণ দিয়ে বোঝাও। কাকে বলে বাক্যাশ্রয়ী সমাস? কাকে বলে? বল সৌরভ বল। বাক্যাশ্রয়ী সমাস। মিলিত হলে যে সমাসপদ আওয়াজ কেটে কেটে আসছে। যে সমাসের সমাসবদ্ধ পদের মধ্যেই বাক্যের অর্থ লুকিয়ে থাকে, নিহিত থাকে, তার মানে বাক্যের অর্থকে আশ্রয় করে যে সমাস তৈরি হয় সেটাই তো বাক্যাশ্রয়ী সমাস। উদাহরণ কি? বসে আঁকা প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা, ব্যাস বাক্য বসে আঁকা হয় এমন প্রতিযোগিতা বা যে প্রতিযোগিতায়। পরের প্রশ্ন, স্যার স্যার বলো। স্যার কত পেজ স্যার? ও এটা কি মানে শেষ প্রশ্ন এটার? হ্যাঁ স্যার। না স্যার আছে আরো একটা আছে, বল। 226 পাতা। না না আমি বলছি যেটা আলোচনা হচ্ছে এটার প্রশ্ন শেষ হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এই পার্টটার কোশ্চেন শেষ, মানে 226 পেজে যেটা আছে ওটা এরপরে নতুন কোন পৃষ্ঠা আছে বের করো। পরের পেজ কত? স্যার 243। 243 বল সৌত্রিক বল। কি করলে মাসির মতে মেশোর উপযুক্ত কাজ হবে? কি করলে মাসির মতে মেশোর উপযুক্ত কাজ হবে? মেশোর উপযুক্ত কাজ হবে কি করলে? তপনের লেখা গল্প যদি পত্রিকায় যদি ছাপিয়ে দেয়। বলো তারপরে প্রশ্ন। বিকেলে চায়ের টেবিলে কোন কথাটি উঠেছিল? বিকেলে চায়ের টেবিলে কোন কথা উঠেছিল? কোন কথা? তপনের লেখা গল্পের কথা। তার মানে তপন যে একটা গল্প লিখেছে ওই গল্পের কথা উঠেছিল চায়ের টেবিলে। তারপরে কিসে হরিদার আপত্তি? কিসে হরিদার আপত্তি? কিসে আপত্তি? হরিদার আপত্তি আছে খুব।
হ্যাঁ, একঘেয়েমি কাজ করা, একবারে ঘড়ির সাথে ঘড়ির কাঁটা মিলিয়ে, সময়ের সাথে ঘড়ির কাঁটা মিলিয়ে একবারে একই কাজ, বাধা ধরা একই কাজ করে যাওয়া, কোনো দোকানের বিক্রি বাটার কাজ কিংবা কোনো চাকরি। হ্যাঁ, এটা একদম অপছন্দের। পরের প্রশ্ন। গিরিশ মহাপাত্রের ট্যাকে কি ছিল? গিরিশ মহাপাত্রের ট্যাঁকে কি ছিল? হ্যাঁ, ট্যাঁকে ছিল পয়সা, টাকা পয়সা। তাহলে একটি টাকা গন্ডা 6 পয়সা। গন্ডা 6, 1 গন্ডা মানে 4টি, তাহলে গন্ডা 6 মানে কতখানি পয়সা? 6 4 24। তারপরে প্রশ্ন। বাইজির ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল? বাইজির ছদ্মবেশে রোজগার কত হয়েছিল? 8 টাকা 10 আনা। ঠিক আছে, তারপরে প্রশ্ন। 8 টাকা 10 আনা। শোনা গেল না? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কি আশঙ্কা করেছেন? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কি আশঙ্কা করেছেন? কি আশঙ্কা? একটা ভয়, আশঙ্কা কাজ করছিল। কি? পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী হয়তো শিশুদের মধ্যে মরে যাবে। হ্যাঁ, এটা হবে। আশঙ্কা করছে তো। কি আশঙ্কা? ওই যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, তারপরেই বলছে কবি আমরাও তবে এইভাবে মরে যেতে পারি, মরে যাব নাকি? তাহলে আশঙ্কিত হচ্ছে না? তার মানে যেহেতু শিশুদের সব দেহ বা মৃতদেহ চারদিকে কাছে দূরে ছড়িয়ে রয়েছে, তাই তারা আশঙ্কিত হয়েছিল যে কয়েকজন বেঁচে রয়েছে সেই কয়েকজন হয়তো মরে যাবে, তারাও হয়তো আর বেঁচে থাকবে না, এটাই আশঙ্কা। তারপরে প্রশ্ন। আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? হ্যাঁ, আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? প্রাচী ধরিত্রীর বুকের থেকে। ঠিক আছে, তারপরে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিসের মতো এলো? তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কার মতো এলো? কিসের মতো এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপর কি? প্রিয় ছোট ভাই। প্রিয়ানুজকে বীরবাহু। কার প্রিয় অনুজ? কার ছোট ভাই? মেঘনাদ, ইন্দ্রজিতের ছোট ভাই প্রিয় অনুজ। ঠিক আছে, তারপর প্রশ্ন। ঐনুতনের কেতন কি? ঐনুতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। ঐনুতনের কেতন কি? স্বাধীনতার কেতন। হ্যাঁ, স্বাধীনতার পতাকা। স্বাধীনতার পতাকা বোঝানো হয়েছে এখানে। কাল বৈশাখীর ঝড়ের মধ্যেই, মানে দুর্যোগের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে আছে। তাহলে স্বাধীনতার বীজ। তারপরে প্রশ্ন। প্রথমে দেওয়া তাতে লিখে আমার সুখ নেই, কিরকম কলমে লিখে প্রাবন্ধিকের সুখ নেই? হ্যাঁ, লেখকের প্রাবন্ধিকের সুখ নেই। কি ধরনের কলম লিখে? গলা শুকনো ভোতা মুখওয়ালা, ভোতা মুখ গলা শুকনোর কলম। তারপর ঠিক আছে, পরের প্রশ্ন। শৈশবে লেখক কিসে লিখতেন? শৈশবে লেখক কিসে লিখতেন? চারটে। কিসে লিখতেন? লিখতেন কলা পাতায়। আর লেখালেখি আয়োজন ছিল চারটে। লিখতেন কলা পাতায় না, শৈশবে লেখক কিসে লিখতেন? কিসে লিখতেন মানে হচ্ছে কোথায় লিখতেন না, কিসে লিখতেন মানে কার কার সাহায্য নিতেন। কিসে লিখতেন মানে কার কার সাহায্য নিয়ে লিখতেন। ঘরে তৈরি কালি, বাঁশের কঞ্চির কলম, মাটির দোয়াত আর ওই কলা পাতা, কাগজ হিসেবে কলা পাতা। চারটেই লিখবে। তারপর প্রশ্ন। কি কি নিয়ে আমাদের প্রথম লেখালেখি? স্যার এইটা হবে স্যার ওইটা। ও, এইটা কি এর পরপরই প্রশ্ন? হ্যাঁ স্যার। আগের প্রশ্নটা আরেকবার বলো দেখি। শৈশবে লেখক কিসে লিখতেন? কিসে লিখতেন মানে আমরা যেমন কিসে লিখতেন মানে কোথায় লিখতেন বোঝাচ্ছে। যদি কোথায় হ্যাঁ, কলা পাতাই হবে। আর কি নিয়ে প্রথম লেখালেখি, তাহলে এই চারটে হবে। ঘরে তৈরি কালি, বাঁশের কঞ্চির কলম, কলা পাতা আর মাটির দোয়াত। তারপরে প্রশ্ন। প্রাবন্ধিক কোন ধরনের ফাউন্টেন পেন প্রথম কিনেছিলেন? হ্যাঁ, কোন ধরনের ফাউন্টেন পেন কিনেছিলেন লেখক প্রথমে? জাপানি কলম, জাপানি ফাউন্টেন পেন, পাইলট। ঠিক আছে, তারপরে প্রশ্ন। গ্রামার। শূন্য বিভক্তি কি? শূন্য বিভক্তি কি কাকে বলে?
যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, যে বিভক্তি নিজে অপ্রকাশিত থাকে, নিজে উহ্য থাকে কিন্তু শব্দকে পদে পরিণত করবে, তাহলে শব্দের সঙ্গে যুক্ত থাকে তবে নিজে অপ্রকাশিত বা উহ্য অবস্থায় থাকে, শব্দকে পদে পরিণত করে। যেমন কোন বিভক্তি, উদাহরণ কি এটা উদাহরণ? স্যার ছেলেরা ফুটবল খেলছে। ও শূন্য বিভক্তি, এটা উল্লেখ করে দিতে হবে, ছেলেরা ফুটবল খেলছে, এখানে ফুটবলে শূন্য বিভক্তি আছে। তারপরে প্রশ্ন একই প্রশ্ন স্যার, অনুসর্গ বিভক্তির মধ্যে একটি পার্থক্য আগে হয়ে গেছে, ছেড়ে দাও অনুসর্গ আর বিভক্তির পার্থক্য। তারপরে প্রশ্ন সমধাতুজ কর্মের উদাহরণ দাও। সমধাতুজ কর্ম, যে কর্মটা একই ধাতু থেকে তৈরি হবে, জন্মাবে। হ্যাঁ, বাজিয়ে বাজনা বাজায়, এখানে বাজিয়েটা খেলোয়াড় খেলা খেলে, খেলার সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন গৌরাঙ্গ ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। গৌরাঙ্গ ব্যাসবাক্য কি হবে? গৌরাঙ্গ গৌর অঙ্গ যার, গৌর মানে ফর্সা, ফর্সা দেহ, ফর্সা রং দেহের, গৌর অঙ্গ যার, যার আছে মানে বহুব্রী। কি সমাস? কোন বহুব্রী? হ্যাঁ, গৌর আর অঙ্গ তৃতীয় অর্থ শ্রী চৈতন্যদেবকে বোঝায়, তার মানে গৌর অঙ্গ যার সাধারণ বহুব্রী সমাস। আমাদের অনেকের তো গায়ের রং গৌর ফর্সা, তাহলে আমাদেরকে কি আর গৌরাঙ্গ বলা হবে না? একজন তৃতীয় অর্থ, সেটা তৃতীয় ব্যক্তি হচ্ছে শ্রী চৈতন্যদেব। তারপরে প্রশ্ন তারপরে স্যার তুমি এলে প্রকাশ যাবে, তুমির তলায় আন্ডারলাইন। তুমি এলে প্রকাশ যাবে, তুমিতে দাগ। তুমিটা কি ধরনের কর্তা? নিরপেক্ষ কর্তা। তুমি এলেটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়, তাই তুমিটা অসমাপিকা ক্রিয়ার কর্তা, তাই নিরপেক্ষ কর্তা। ঠিক আছে, তারপর ওটা বলো। সাধারণ কর্মের উল্লেখ থাকে না কোন সমাসে? সাধারণ কর্মের, সাধারণ ধর্মের। ও সাধারণ ধর্মের উল্লেখ থাকে না কোন সমাসে? বলো। উপমেয় আর উপমান থাকে, উপমেয় আর উপমান থাকে, উপমিত কর্মধারয়। হ্যাঁ, উপমিত কর্মধারয়। আর হ্যাঁ বলো। সাধারণ ধর্ম তো উপমিত কর্মধারয় উজ্জ্বতাকে বলা আছে, তার মানে কি থাকেই না? উজ্জ্ব থাকে, হ্যাঁ উজ্জ্ব থাকে তো। হ্যাঁ স্যার, উজ্জ্বতা থাকে, কিন্তু এখানে বলা হচ্ছে মানে কি উজ্জ্বতা মানে কি থাকেই না, মানে ওর কোনো অর্থই প্রকাশ পায় না স্যার। না না, ওটা থাকে না মানে ওটাকে দেখা যাচ্ছে না, কিন্তু ওটা তো আমরা নিজেরা বুঝতে পারছি। যেমন ধরো পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায় আছে তো, বীরত্ব, তার এর তেজ, এর সাহস, এর বিক্রম, এরও তাই, এই ধর্মগুলো উচ্চ অবস্থায় আছে, ওটা নিজেরা খুঁজে নিতে হবে নিজেদেরকে। তারপর পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? পরপদের অর্থ প্রাধান্য পায় দুটো সমাসে। কোন সমাস? কর্মধারয় আর তৎপুরুষ। ঠিক আছে, তাহলে কর্মধারয় আর তৎপুরুষে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় দুটো সমাসে। কোন সমাস? দ্বিগু আর অব্যয়ভাব। আর তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? বহুব্রী। আর উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব। হ্যাঁ বলো, কি প্রশ্ন বলো। আমার বইটা ফলো করি, মানে কালীপদ চৌধুরী স্যার, ও পায় শ্রেণীতে ফেলেছে। কোনটা স্যার? দ্বিগু সমাজ থেকে পরপদের অর্থ প্রাধান্য পায় এই শ্রেণীতে রেখে। না, দ্বিগু আর অব্যয়ভাব পূর্বপদ করবে, আর দুটো পরপদ করবে, বাকি একটা তৃতীয় পদ, আর এটা হচ্ছে উভয় পদ। তারপরে প্রশ্ন বৃথা গঞ্জ দশাননে। বৃথা গঞ্জ বৃথা গঞ্জ দশাননে। আচ্ছা, দশাননের তলায় দাগ। ও দশাননে মানে দশাননকে, বৃথা গঞ্জ মানে বৃথা গঞ্জনা দিচ্ছ, বৃথা ভৎসনা করছো দশাননকে, মানে রাজা রাবণকে। বলো। হ্যাঁ, কি কারক বিভক্তি? নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? তাহলে দশাননে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে এই বিভক্তি। হ্যাঁ, দশাননে মানে কাকে, মানে দশাননকে, কর্মকারকে দশানন যোগে এই বিভক্তি। তারপরে প্রশ্ন
স্যার গঞ্জ মানে কি স্যার? গঞ্জ মানে গঞ্জনা করো, গঞ্জনা দাও মানে ভৎসনা, তিরস্কার। ও মানে দশাননকে মারছে? আরে ভৎসনা করছে, তিরস্কার করছে। আচ্ছা, তিরস্কার মানে তো তিরস্কার করা, ভৎসনা করা, কি অবস্থা! তিরস্কার করা মানে বোঝেন? স্যার তিরস্কার করা মানে স্যার মারধর করা না স্যার? না, তিরস্কার মুখে বলা, যেটা খারাপ কথা বলে। বেশি হয়ে গেল। হ্যাঁ। প্রযোজকর্তার উদাহরণ দাও। কি কর্তা? প্রযোজক। প্রযোজকর্তার উদাহরণ একটু আগে হয়ে গেছিল, আবার বলো। প্রযোজকর্তার উদাহরণ কি হবে? মা শিশুকে চাপ মা শিশুকে চাঁদ দেখার কোনটা? কোনটা? মা শিশুকে মা। মা মাতে আন্ডারলাইন করে ব্র্যাকেটে লিখতে হবে, লাস্টে আবার নিচে লিখতে হবে মা হলো প্রযোজককর্তা। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ কি? সম্বন্ধ পদ কি? কি সম্বন্ধ পদ কি, কাকে বলে? বলো, সম্বন্ধ পদ কি বা কাকে বলে? সে বাক্যস্থিত যে পদের সঙ্গে ক্রিয়ার কোনো প্রকার সরাসরি সম্পর্ক থাকে না, কিন্তু অন্য কোনো পদের সঙ্গে বা সম্পর্ক থাকে, তাকেই বলা হয় সম্বন্ধ পদ। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্বন্ধ থাকে না, যার র বা এর বিভক্তি বর্তমান এবং তার সঙ্গে পার্শ্ববর্তী নামপদের সম্পর্ক থাকে। তারপরে প্রশ্ন, স্যার হয়ে গেছে স্যার। এই পেজে আর নেই? থাক, আজকে 3টে পৃষ্ঠাই থাক, 3টে স্কুল। মোটামুটি যদি প্র্যাকটিস এইভাবে করানো যায় তো ভালোই। 3টে স্কুল থাকুক। 1 মিনিট তোমরা বসো। গুড নাইট সবাইকে। লেফট হবে না। স্যার 1 মিনিট কোশ্চেন আছে স্যার। ওয়েট